হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে বসেছি। পাউরুটি আর জেলি, সাথে 1 কাপ দুধ চা। কফি খেতে ভালো লাগে না, চাটাই বেস্ট আমার কাছে। পত্রিকাটাও ইতিমধ্যে চলে এসেছে সদর দরজার নিচের ফাঁকা অংশ দিয়ে। দরজার ফাঁকা দিয়ে সেটা অবশ্যই ঢুকিয়ে দিয়ে গেছে পেপার বই রাজু। জেলি পাউরুটি শেষ করে উঠে চলে গেলাম দরজার কাছে। পত্রিকাটা হাতে নিয়ে এসে টি টেবিলে রেখে চায়ের কাপটা এক হাতে নিয়ে পাশে রাখা সোফায় বসে পড়লাম। চায়ের কাপে এই সুন্দর সকালে একটা চুমুক দিতেই যেন মনে হলো স্বর্গের অমৃত সরফ যেন আমার জিভে এসে পড়ল। এই চা যদিও আমার খুব প্রিয়, কিন্তু মায়ের হাতের চাটা খুব মিস করি। কবে যে গ্রামে যাব, ব্যস্ত নগরীর ঝামেলা আর ভালো লাগে না আমার। গত 2 মাস হলো ঢাকায় এসেছি। প্রাইভেট কোম্পানিতে জব, শুধু বসে থাকাই কাজ। আঙ্কেলের কোম্পানি তো, তাই আর কি। সিক্রেট এজেন্ট হয়ে আছি এখনো, বাট তেমন কোনো কেস পাচ্ছি না। যাই হোক, চায়ের কাপে আরো একবার চুমুক দিয়ে কাপটা রেখে টি টেবিল থেকে প্রথম আলোর আজকের পত্রিকাটা হাতে নিলাম। চোখ বোলাতে লাগলাম পত্রিকার চারপাশের অ্যাঙ্গেলে। বিভিন্ন খবর ছেপেছে দেখি আজ, তার মাঝে একটা নিউজ দেখে আজকে উঠলাম কিছুটা। সেটা অনুরূপ। 12 বছরের স্কুল ছাত্রী সাফিয়া 37 বছরের শিক্ষক রাকিব আলীর থেকে ধর্ষিত। মেডিকেল রিপোর্ট করার পর ডাক্তারদের থেকে বলা হয়েছে বাচ্চার বাঁচা মরা উপরওয়ালার হাতে। এদিকে স্কুল শিক্ষক পুলিশের কাছে আটক, 1 মাসের রিমান্ড ও 20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজকাল এমন নিউজ নতুন কিছু না, এমনটাই হচ্ছে এখন। মানুষ এখন এতই জঘন্যতম হয়ে গেছে যা বলার বাইরে। সব কালের বিবর্তন, দিন যত যাচ্ছে মানুষ ততই পরিবর্তন হচ্ছে। চায়ের কাপটায় আরো একবার চুমুক দিলাম, এবার পরের পাতায় চোখ বোলালাম। খেলার খবর দেখে মাথাটাই নষ্ট হওয়ারই কথা, কারণ বাঙালিদের সাথে বাঙালি ক্রিকেটাররাও পরিবর্তন হয়ে গেছে। পাকিস্তানের 3 ম্যাচ টি20 সিরিজে 2 ম্যাচ জিতে 2-0 এগিয়ে পাকিস্তান। বাকি আছে আরো একটি ম্যাচ, হোয়াইট ওয়াশ হওয়ার সম্ভাবনা প্রবল। অপরদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের বিশাল ব্যবধানে জয় সেলিব্রেশন করলো টিম কোহলি। আজাইরা খবর থেকে মুখটাই ফিরিয়ে নিলাম। চলে খেলা নিউজে আজ বেশি কিছু নেই রেখে পেপারটা টেবিলে ছুঁড়ে বাসার ছাদের দিকে যেতে লাগলাম। খবর দেখে মাথাই নষ্ট হয়ে গেছে। এখন সকাল দেখে মাথা ঠান্ডা করতে হবে। অধুর পানি চেয়ে আকাশে ভাসমান সোনালী সূর্য দেখছে। কুয়াশা ভরা এই সকালের সূর্য দেখে মনটা শান্তি হয়ে গেল। মোবাইলটা বেজে উঠল কারো কলে। পকেট থেকে বের করে স্ক্রিনে তাকালাম। ওহো, মিস্টার আবির। এতদিন পর রিসিভ করেই খিস্তি করে বললাম, কিরে শালা, আমি কল না দিলে কল দিতে ইচ্ছে করে না, তাই না? বেড়ে কিপটা, আজীবন তুই কিপটাই থাকবি। ওপাশ থেকে আবির হেসে হেসে বলল, আরে না বন্ধু, কিপটা হলে কি আর তোরা এই শুভ সকালে ফোন দিয়ে ডিস্টার্ব করতাম? কি অবস্থা বল, লাইফ কেমন চলছে ঢাকায়? চলছে আর কেমন, চলছে আর কি। তারপর তোর খবর কি? এক্সাম চলছে, প্যারার মাঝে গেঁথে আছি। বাই দ্য ওয়ে, আজকের নিউজ দেখছিস নাকি? হ্যাঁ, নিউজ তো দেখলাম। কেন? রহস্যময় খবরটার কোনো ক্লু পেলি? মাথাটা আবার গরম হয়ে গেল। শালা রহস্যটা পেলাম কই যে ক্লু পাবো? ধমকে সুরে বললাম, আরে বলদা, নিউজে কোনো রহস্যই নেই আজ। আর কি ক্লু বের করব? আর কোন রহস্যময় খবর? আবির হেসে বলতো, তুই নাকি প্রফেশনাল গোয়েন্দা, অথচ তুই খবর জানিসই না কোথায় কি হলো। ভাবলামই না করে বলতো কি হয়েছে। আচ্ছা, আমি দেখছি, পরে কথা হবে। আবাল গোয়েন্দা তুই। কি বললি? কলকাট, আমি নাকি আবাল? ফজিল গত কেসের পর আবিরকে সব খুলে বলেছে। আমি যে আইনের একজন সিক্রেট এজেন্ট এটা শুধু আবিরই জানে, আর কাউকে বলেনি। কেউ না থাকলে বলি কি করে? রুমে গিয়ে ল্যাপটপ ওপেন করে নয়াদিগন্ত ভিজিট করতে লাগলাম। বিভিন্ন নিউজের মাঝে একটা নিউজ নজরে পড়ল। হ্যাঁ, সুইসাইড নিউজ। ব্রাউজ করে ভেতরে গেলাম, কিন্তু নিউজ দেখে আমি অবাক, কারণ এটা তো ঢাকা শহরের
বিশাল বিজনেসম্যান মিস্টার আতিকুর রহমান। তেনার বয়স তো এখন 60+ হয়ে গেছে, হঠাৎ তিনি সুইসাইড করতে গেলেন কেন বুঝলাম না। শহরে কত বড় বিজনেস তার, কোনো কিছুরই তো অভাব নেই, তাহলে কেন সুইসাইড করলো? বিস্তারিত তেমন ভালোভাবে দেওয়া নেই নিউজে। ল্যাপটপে ঠিকানাটা দেখে নিলাম, ধানমন্ডি। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম, এত বড় বিজনেসম্যান আত্মহত্যা করতে গেল কেন? তার কি কোনো অ্যাফেয়ার ছিল নাকি? না না, সে তো বৃদ্ধ হয়ে গেছে প্রায়, এই বয়সে নাকি কেউ খুন করে সুইসাইডে ঝুলিয়ে দিল। এখন মানুষেরও তো শত্রুর অভাব নেই। না, বসে থাকলে চলবে না, তার বাড়িতে গিয়েই কেসটা দেখতে হয়। আমার ঠিকানা থেকে বেশি দূর নয় ধানমন্ডি। ব্লু ব্লেজারটা গায়ে দিয়ে, মোবাইল আর মানিব্যাগ নিয়ে বের হয়ে একটা সিএনজি নিয়ে রওনা দিলাম মিস্টার আতিকুর রহমানের বাড়ির দিকে। ঠিকানা মতো সিএনজি নামিয়ে দিল আমায়। বাসার মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম তাড়াতাড়ি। একটু সামনে যেতেই দেখি অনেক মানুষ। আশেপাশের মানুষেরা মাছির মতো ভিড় ধরে ভন ভন করে আলোচনা সমালোচনা করছে। অনেক পুলিশও এসেছে, প্রায় শতাধিক। আমি ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। চারপাশে কান্নার আওয়াজ। বারান্দার মেঝেতে লাশ পড়ে আছে আতিকুর রহমানের। অনেক সাংবাদিক ক্যামেরা দিয়ে ছবি তুলছে। পুলিশরা দাঁড়িয়ে একে অপরের সাথে ডিসকাস করছে। আমি লাশের সামনে যেতেই একজন পুলিশ আমার বুকে হাত দিয়ে থামিয়ে বলল, এই ছেলে, সামনে যাওয়া নিষেধ। আমি চোখ তুলে তাকালাম তার দিকে। কিছু বলতে যাব এমন সময় ওসি সাহেব চলে আসলো। ধানমন্ডি জেলার ওসি হুমায়ুন কবির আমার ব্যাপারে সব জানেন। জানারই কথা, আইনের লোককে আইন চিনবে। খুব ফ্রি মাইন্ড মানুষ এই হুমায়ুন কবির। আমার দিকে তাকিয়ে দেখলো এক নজর, এরপর সেই পুলিশটাকে বলল। এই তুমি যাও। পুলিশটা সাইডে যেতেই ওসি হুমায়ুন কবির বলতে লাগলো, সরি রফিক, ও বুঝতে পারেনি তুমি ডিটেকটিভ। ইটস ওকে স্যার, আমি আমার পরিচয় কাউকে দিতে চাই না। বাই দ্য ওয়ে, কিভাবে কি হলো আমায় একটু বুঝিয়ে বলবেন? আসলে আমিও কিছু জানি না, এসে সবাইকে জিজ্ঞেস করছি, কেউ কিছু বলতে পারছে না, কিছু জানা হয়নি। ও, কিন্তু এটা যে জানতে হবেই। এক্সকিউজ মি। খানিক দূর থেকে কোনো এক নারীর প্রতিধ্বনি ভেসে আসলো। আমি আর ওসি হুমায়ুন কবির তাকালাম শব্দ আসার দিকে। একটি মেয়ে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। গায়ের রং ফর্সা, চুলগুলো খোপা বাঁধা, শরীরে টাইট ফিট জামা, কিছুটা হলিউড অভিনেত্রীদের মতো। এতটা খোলামেলা না, কিন্তু সুন্দরী দেখতে। কমলা রঙের স্যুট। বয়স তেমন বেশি না, 18-19 হবে। বুঝলাম হয়তো বিদেশি। সে আমাদের দিকে এগিয়ে আসলো। আমি তার দিকে তাকিয়ে বললাম, কিছু বলবে? তুমি করেই বললাম। আমার দিকে তাকিয়ে সে বলতে লাগলো, যিনি সুইসাইড করেছে সে অ্যাকচুয়ালি আমার গ্র্যান্ডফাদার, মানে দাদু। থেমে থেমে বললো মেয়েটি। আমি তার কথা শুনে বললাম, ও, মেয়ে বিদেশের বাইরে থাকো? কেউ ইয়েস, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডে থাকি বাবা মা সহ। কিছুদিন আগেই দেশে এসেছি, কিন্তু তাতেই এই কাহিনী। ইউনাইটেড কিংডম নামটা শুনে ইউনাইটেড কিংডম নামটা শুনে মনের ভিতরটা আমার কিছুটা কেঁপে উঠলো। আমার কাছে এক অভিশপ্ত নগরী ইউকে। এই তো স্তত করে বললাম, ও, তো বলো কি বলবে? আপনি ডিটেকটিভ রাইট? আমি হুমায়ুন কবিরের দিকে তাকিয়ে দেখলাম, উত্তর দিলাম, হ্যাঁ, কেসটাকে হ্যান্ডেল করতে এসেছে। যদিও সবার ধারণা এটা সুইসাইড, কিন্তু আমার ধারণা ভিন্ন। মেয়েটা একটু নড়ে চড়ে উঠলো, আমার দিকে তাকিয়ে বলল, জানি না ঠিক, কিন্তু কাল রাতে লাস্ট টাইম আমি যখন দাদুর রুমে যাই তখন তিনি অনেকটা চিন্তিত ছিলেন। চিন্তিত কেন? কি হয়েছে? আসলে তা জানি না, বাট আজ যখন আমি তার রুমে প্রবেশ করি তখন তার মোবাইল পাই, যেটা কিছুটা দূরে পড়েছিল। ও, আর কিছু? আর তেমন কিছু না। আমি একটু ভাবতে লাগলাম, মনে হচ্ছে কাহিনী কিছুটা গভীর। হুমায়ুন কবিরকে বললাম, ওসি মহাশয়, সাংবাদিক আর পাবলিকদের বাইরে পাঠান, আমি লাশটাকে একটু চেক করব। কিন্তু এদের ভিড়ে লাশের কাছে গেলে আমিও লাশ হয়ে যাবে হয়তো। হ্যাঁ সূচক মাথা নেড়ে ওসি হুমায়ুন কবির আর তার সহকর্মীগণ সাংবাদিক ও বাকি মানুষদের বাইরে বের করতে লাগলো। আমি সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে বললাম, বাই দ্য ওয়ে, তোমার নাম কি? জেনিফার আমার নাম। আমি একটু মুখ কুচকিয়ে বললাম, জেনিফার তো খ্রিস্টান নাম হয়। মুচকে হেসে সে জবাব দিল,
লন্ডনে আমি এই নামেই পরিচিত। আরও নাম আছে জাহানাত রহমান জেনি। লন্ডনে এই নাম কেউ উচ্চারণ করতেই পারে না ঠিক মতো, তাই বাবা শর্টকাট করে নাম দিয়েছেন জেনিফার জেনি। সবাই জেনিফারই বলে ডাকে। আর এবার ক্লাস 11-এ, এজ 19। পুরো ইন্ট্রোডিউস দিয়ে দিল নিজের। যা ভেবেছিলাম ঠিক তাই। ও আচ্ছা, আমি মুচকি হাসলাম। ইতিমধ্যেই লাসের আশপাশ থেকে সাংবাদিক ও পাবলিক সরানো হয়েছে, কিন্তু আত্মীয় বর্গের কান্না যেন থামছে না। থামারও কথা নয়। নিজেদের কেউ ওপারে চলে গেলে নিজের মাঝে কি বিরাজ করে আমি ভালো করেই জানি। আমি লাসের পাশে গিয়ে দেখতে লাগলাম ভালো করে। কোথাও কোনো আঘাত নেই। চোখের পাতাগুলো টেনে টেনে দেখলাম। চোখ দেখিয়ে বুঝতে পারলাম মৃত্যুর আগে হয়তো আতঙ্কিত হয়েছিল। জিপটা উল্টানো, ফাঁস টাঙানোর ফলে এই দশা। বাকি সব ভালোভাবেই দেখলাম। না, কোনো ছুরি বা গুলির আঘাতের চিহ্ন নেই। গলায় শুধু রশি লাগানোর ফলে লাল দাগ হয়ে আছে অনেকটুকু। এবার মনে হলো এনার ঘরটা চেক করা দরকার। হয়তো তার ঘরে কিছু পেতে পারি। তার ঘরে যাওয়ার জন্য জেনিফারকে ডাক দিলাম। সে এসে পাশে দাঁড়িয়ে বলল, ইয়েস। আমায় একটু এনার রুমে নিয়ে চলো, সেখানে কিছু পাই কিনা দেখে। ওকে, আসুন। আমি আমার মোবাইলে লাশের একটা ফুল ফটো তুলে নিয়ে সেটা পোস্টমর্টেমে পাঠিয়ে দিয়ে জেনিফারের পিছু পিছু হাঁটতে লাগলাম। ঘরের দরজা খুলে দিল জেনিফার। ভেতরে ঢুকে চারপাশে দেখতে লাগলাম আমি। সব গুছিয়ে রাখা। ফ্যানের সাথে রশিটা ঝুলে আছে এখনো। পুলিশ ডেকে সেটাও তদন্তে পাঠিয়ে দিলাম আমি। ইতিমধ্যে জেনিফার বলল আমায়। আচ্ছা, আপনার নাম কি? আমি চারদিকে তাকিয়ে বললাম, রফিক। ডিটেকটিভ রফিক। আমি আপনাকে মিস্টার টিয়ার বলেই ডাকবো, কেমন? আমি জেনিফারের দিকে চেয়ে মুখ বাঁকা করে বললাম, জিয়ার মানে কি? মানে হলো ডিতে ডিটেকটিভ আর আর্তে রফিক। আমি হাসলাম। সব জায়গায় ঠিক মতো দেখে নিলাম। না, কিছুই নেই ওনার। কিছুই তো পেলাম না জেনিফার। মিস্টার টিয়ার, তাহলে এখন? তোমার দাদি বেঁচে নেই? না, উনি অনেক আগেই মারা গিয়েছে। ও সরি। আচ্ছা, তোমার ফ্যামিলি মেম্বারসের কারোর সাথে কিছু কথা বলতে হবে। ওকে। বাড়ির বারান্দায় বসে কাছেন বাসার সকল নারীরা। জেনিফার গিয়ে ডেকে আনলো মিস মেহতাকে, অর্থাৎ তার মাকে। চোখের জল মুছতে মুছতে কাছে এসে বলল। আমি গলা খাকারে দিয়ে কিছু ব্যাপার জিজ্ঞাসাবাদ করলাম। না, তেমন কিছুই জানা গেল না। বাসার ভিড় কমল। সকাল ঘনিয়ে দুপুর, আর দুপুর থেকে বিকাল হয়ে গেল। আমি মিস্টার আতিকুর রহমানের বাসা থেকে বের হলাম। জেনিফার এসে বলল যে কিছুই তো পেলেন না, কিভাবে কি হবে? উনি কি তাহলে মাপ পেয়ে যাবে? জেনিফারের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে একটা হাসি দিয়ে বললাম, তুমি কিভাবে জানলে এটা খুন? অবাক হয়ে বললাম আমি। গোয়েন্দা না হলে বুঝতে পারি, আর আপনার পায়চারি দেখেও সেটা আন্দাজ করলাম। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, চিন্তা করো না, খুনি ধরা পড়বেই। হঠাৎ আমার একটা কথা মনে আসলো, যেটা জেনিফার বলেছিল। সে আতিকুর রহমানের মোবাইল পেয়েছিল। আমি এবার হুট করে বললাম, আচ্ছা জেনিফার, তোমার দাদুর মোবাইলটা কোথায়? জেনিফার বলল, সেটা তো আমার কাছেই। পকেট থেকে মোবাইলটা বের করে আমার হাতে দিল। বড় বিজনেসম্যান হওয়ার দরুন লোকটা টাকাও কামিয়েছে অনেক। আইফোন ইউজ করতো সে। ফোনে লক ছিল না দেখে ফোন সহজেই ওপেন করলাম। সবকিছু দেখতে লাগলাম। না, তেমন কিছু নেই। এবার আমার কেমন জানি মনে হলো নিশ্চয়ই উনি সোশ্যাল মিডিয়া ইউজার ছিল। সাথে সাথে ডাটা অন করে ফেসবুকে গিয়ে ঢুকলাম তার প্রোফাইলে। না, গত 2 মাস কোনো পোস্ট নেই। এরপর টুইটারে গিয়ে ঢুকলাম, সেখানেও তার রিসেন্ট কোনো টুইট নেই। এরপর ইনস্টাগ্রামে ঢুকেই একটা পোস্ট চোখে পড়লো, কিন্তু অবাক হলাম এটা দেখে। সেই পোস্টটা সে তার নিজের অ্যাকাউন্ট থেকেই করেছে, গতকাল ঠিক রাত 10:27 কিন্তু আরো অবাক করা বিষয় হলো সেই পোস্টটা বাংলা বা ইংলিশে নয়, ফার্সি ভাষায়। সেখানে ট্রান্সলেট না করতে পারায় আমি সেটা কপি করে তারই ফেসবুকে অনলি মি দিয়ে পোস্ট করলাম। পোস্ট ডান হওয়ার পর অপশন আসলো সি ট্রান্সলেশন। আমি সেটাই ক্লিক করলাম। একটা লেখা আসলো। এরপর নিজের চোখ কসলাতে লাগলাম আমি।
সেটা পড়ে চমকে উঠলাম। বড়ই আজব পোস্ট। সেখানে লেখা আছে, মৃত্যু তো একদিন হবেই, ভয় কেন? যেটা নির্ধারিত আছে সেটা আর বদলানো পসিবল না। প্রথম টার্গেটটা না হয় আপনিই হলেন, আপনাকে দিয়েই স্টার্ট করি। বাই দ্য ওয়ে, আপনার অপেক্ষায় থাকব। হ্যাপি জার্নি টু ডার্ক ওয়ার্ল্ড, ব্ল্যাকনেস হান্টার। কিছুটা বিব্রত ভাব নিয়ে মুখ কুঁচকিয়ে বললাম, কে ব্ল্যাকনেস হান্টার? কি হলো? বলে উঠল জেনিফার। না, তেমন কিছুই না। লুকায়িত করলাম ব্যাপারটা জেনিফারের থেকে। মোবাইলটা আরো একবার দেখে নিয়ে জেনিফারকে বললাম, আচ্ছা আমি আসি, আর মোবাইলটা নিয়ে গেলাম। সি ইউ এগেন। ওকে, প্রয়োজনে আসবেন। অবশ্যই। জেনিফারের থেকে বিদায় নিয়ে আতিক সাহেবের মোবাইলটা আমার সাথে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আরো ভাবনায় পড়ে গেলাম, কে ব্ল্যাকনেস হান্টার যে আতিক সাহেবকে এভাবে সুইসাইড করার প্লাস তার ইনস্টাগ্রামে পোস্টটি করে এলো। দরজা জানালা লাগিয়ে লাইট অফ করে ল্যাপটপ ওপেন করলাম। পুরো ঘর আধার, শুধু ল্যাপটপের আবছা আলোয় কাজ করতে লাগলাম। সব ব্রাউজারে চেক করলাম ব্ল্যাকনেস হান্টার অনুসন্ধান করে। আরো অনেক জায়গায় খোঁজ নিলাম, কিন্তু কোথাও এই ব্ল্যাকের ভিডিও পেলাম না। ল্যাপটপটা রেখে আবার আতিক সাহেবের মোবাইলটা দেখতে লাগলাম। ফেসবুকে গিয়ে আবার ভালো করে চেক করতে লাগলাম সবকিছু। প্রোফাইলে গিয়ে চোখ পড়লো নোট অপশনে, সেখানে ব্রাউজ করলাম। একাধিক নোট সেখানে সেভ করে রাখা, তার মাঝে গল্প কবিতা অনেক। মনে হয় তিনি গল্প কবিতায় খুব আগ্রহী ছিলেন, যার কারণে ফেসবুকের বিভিন্ন গ্রুপ আর পোস্ট থেকে গল্প কবিতা কালেক্ট করে এখানে নোট করে রাখতেন। তার অবসরের সঙ্গী হয়তো এই গল্প কবিতাগুলোই ছিল। নোটগুলো চেক করে আর তেমন কিছুই পেলাম না। সেখান থেকে ব্যাক করতে যাব, এমন সময় আতিক সাহেবের ফেসবুক আইডিটা হঠাৎ করে লগ আউট হয়ে গেল। লগ ইনের চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক এরর দেখালো। হোয়াট? এটা কিভাবে পসিবল? আমার বাসায় ওয়াইফাই সেট করা, নেটওয়ার্ক কেন এরর দেখাবে? আর আইডি বা এভাবে হঠাৎ লগ আউট কেন হবে? মাথায় কিছুই ঢুকতো না। চেষ্টা করতে লাগলাম আবার লগ ইন করার জন্য, কিন্তু নেটওয়ার্ক এরর। লাইটের সুইচ চাপ দিতেই লাইট জ্বলে উঠল। না, বিদ্যুৎ তো যায়নি, তাহলে এমন কেন দেখাচ্ছে? চার্জারের ফ্ল্যাগ লাগিয়ে আবার ব্রাউজ করতে লাগলাম, কিন্তু প্রতিবারই নেটওয়ার্ক এরর। নেটওয়ার্ক নেই দেখাচ্ছে। আমি এবার নিজের ল্যাপটপে কাজ করতে লাগলাম, কিন্তু এই কি, এখানে তো কাজ করছে। আতিক সাহেবের মোবাইলটাই এবার আমার আইডি লগ ইন করলাম, সাথে সাথে লগ ইন হয়ে গেল। হোয়াট? এটা কিভাবে হচ্ছে? মোবাইলটা পাশে রেখে ল্যাপটপে আতিক সাহেবের আইডিটা লগ ইন করতে লাগলাম। নাম্বার দিয়েছে। এমন সময় আতিক সাহেবের মোবাইলে নোটিফিকেশন সাউন্ড টুং করে বেজে উঠল। আমি মোবাইল স্ক্রিনে চোখ দিতেই দেখলাম সেখানে একটা ট্রান্সফার রেখা পূরণ হচ্ছে। সেটা নিচের দিকে তাকাতেই একটা লেখা চোখে পড়ল। সেখানে লেখা, সেন্ট্রাল ডাটা ইজ ট্রান্সফারিং। ও মাই গড, ডাটা ট্রান্সফার হচ্ছে কেন? আমি তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে ক্যান্সেল বাটনে ক্লিক করতে লাগলাম, কিন্তু কোনো মতে ক্যান্সেল হচ্ছে না। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর যখন ট্রান্সফারিং থামলো না, তখন স্ক্রিনে একটা রাইট চিহ্ন আসলো, আর তার নিচে লেখাটা আসার সাথে 1 সেকেন্ডের মাঝেই আমার আইডিটা লগ আউট হয়ে গেল। আমি আবার লগ ইন করার চেষ্টা করলাম, কিন্তু লগ ইন করতে পারলাম না। লেখা আসলো, রং ইমেইল ইউর পাসওয়ার্ড। আইডি সবকিছু ট্রান্সফার হয়ে গেল। শিট, এখন কি হবে? দুটো আইডি হ্যাক হয়ে গেল, সাথে আইডির সমস্ত ডাটা। কিন্তু এটা কার কাজ ঠিক বুঝতে পারছি না। কে হতে পারে? একই সাথে এক মোবাইলে দুইটা আইডি কিভাবে হ্যাক হয়ে যেতে পারে? নিশ্চয়ই এটা বড় কোনো হ্যাকারের কাজ। কিন্তু কে সে? ব্ল্যাকনেস হান্টার। কিন্তু ব্ল্যাকনেস হান্টারটা কে? মাথাটা খুব জ্বালাতন করছে এসব ভাবতে ভাবতে। সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণে। ল্যাপটপটা অফ করে ঘরটা আলোকিত করে কিচেনে পা বাড়ালাম। ফ্রিজ খুলে একটা ডিম বের করলাম অমলেট করার জন্য। মরিচ পেঁয়াজ কাটছি। এমন সময় জানলার সামনে দিয়ে শট করে কোনো কিছু চলে গেল মনে হলো। আমার সামনেই হাই ক্লাস জানলা। মাথা তুলে তাকিয়ে দেখলাম, না কিছু নেই তো। জানলাটা খুলে বাইরে তাকালাম, না আশেপাশে কেউ নেই। হয়তো বাতাসে এমন হলো, বা মনের ভুলও হতে পারে, কিন্তু কেমন যেন শীতল আবহাওয়া অনুভব হলো। যাই হোক, এগুলো না ভেবে
ডিম অমলেট করে ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে দিলাম। প্লেটে ভাত নিয়ে বসে পড়লাম সোফায়। রিমোটটা হাতে নিয়ে চ্যানেল বদলিয়ে ম্যাচ দেখতে লাগলাম। জমজমাট ম্যাচ হচ্ছে আজ, বার্সেলোনা বানান রিয়াল মাদ্রিদ। খেতে খেতে দেখতে লাগলাম। কিছু মুহূর্ত পর আমার মোবাইলটা তার করুণ কণ্ঠে অর্থাৎ তার নিজস্ব রিংটোনের সাথে বাজতে লাগলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম থানার ওসি হুমায়ুন কবিরের কল। হাতের প্লেটটা টেবিলে রেখে মোবাইল রিসিভ করে বললাম, আর টাইম পাইলেন না মিয়া, খাওয়ার সময় কল করতে হলো। তিনি একটু কেসে নিয়ে বলল, দুঃখিত রাফিক। তো বলুন কেন কল করলেন? আতিকুর রহমান এর লাশের পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়েছি। পানের ক্লাসে একবার চুমুক দিয়ে বললাম, গর্জব, কিন্তু লাভ নেই কোনো, কারণ নিশ্চয়ই সেখানে কোনো ক্লো জাতীয় কিছু পাওয়া যায়নি। পাওয়া যায়নি শরীরে কোনো ক্ষতের চিহ্ন, পাওয়া যায়নি কোনো বিষ বা অন্য কিছু, তাই না মিস্টার হুমায়ুন কবির? তিনি ওপাশ থেকে কিছুটা অবুঝ সুরে বললেন, ঠিকই বলেছ তুমি, কিন্তু আমি না বলার আগে তুমি জানলে কি করে? কিছুক্ষণ আগেই বুঝলাম এটা যে কেউ নাকি খুন করেনি, সে নিজেই নিজেকে হত্যা করেছে। ওসি হুমায়ুন কবির ওপাশ থেকে অবাক সুরে বললেন, মানে কি বলতে চাচ্ছ তুমি? নিজে নিজে হত্যা হয় না রাফিক, নিজে নিজে হয় সুসাইড। ইয়েস অফকোর্স ওসি সাহেব। বাই দ্য ওয়ে, আজ হাসপাতালেই লাশ রেখে দিন, কাল সকালে তার বাসায় পৌঁছে দিয়ে। ওকে, রাখছি। কাট করে অর্ধেক খাওয়াটা শেষ করলাম। পানি মুখে দিয়ে চ্যানেল চেঞ্জ করতে করতে এক সময় সংবাদে আসলো, শিরোনাম চলছে সেখানে। আমি কপালে হাত দিয়ে মাথাটা নিচু করে রইলাম আর ভাবতে লাগলাম আশ্চর্যজনক ঘটনাগুলো যেগুলো ঘটলো আমার সাথে। ভালো লাগছে না কিছুই। টিভিতে সেখানে বড় বিজনেসম্যান আতিকুর রহমানের সুইসাইডের খবরটাও শোনানো হলো, কিন্তু পরের নিউজটাই মাথাটা তুলতে বাধ্য হলাম। এক মেয়ে সাংবাদিক মাইক হাতে নিয়ে খবর বলছে, গত কিছুদিন আগে উত্তরা শহরে ছোট পর্দার বড় তারকা ইমরান আজাদকে নিজের বাসায় হাতের রক কাটা অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিতে নিতে রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ঘরের টেবিলের উপরে একটা চিরকুট সংগ্রহ করে পুলিশ জানান মরণের আগে তিনি মানসিক রোগে আক্রান্ত হয়ে যান আর হাত কেটে সুইসাইড করেন। হায় আল্লাহ, আমার প্রিয় তারকা ভাই, তুই কেন আত্মহত্যা করলি? মিস ইউ হিরো। মুখটা বাঁকা করে আফসোস করতে লাগলাম। এমন সময় খেয়াল করলাম চিরকুটের কথা, যা এখন পুলিশের হাতে। তড়িঘড়ি করে নিজের মোবাইলটা হাতে নিয়ে ইন্সপেক্টর সাহেবকে কল করলাম, উত্তরা থানার। কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ করলেন ইন্সপেক্টর। বলে উঠলেন কড়া গলায়, সিনিয়র ইন্সপেক্টর আহমেদ রাতুল খান স্পিকিং। কে বলছেন? ডিটেকটিভ রাফিক। চিরকুটটা কোথায় আছে স্যার? ও রাফিক, তুমি? হ্যাঁ আমি। চিরকুটটা তোমার কাছে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। ওকে। লাশ কি ফরেনসিক ল্যাবে নেওয়া হয়েছে বা পোস্টমর্টমে? না তো, এখনো নেওয়া হয়নি। আচ্ছা, আমি আপনাকে কল না দেওয়া অবধি লাশ কোথাও নিয়েন না, ওকে? আচ্ছা রাফিক, সি ইউ। কল কাট করার কিছুক্ষণ বাদে বাসার কলিং বেল বাজলো। আমি গিয়ে দরজা খুলতেই একজন পুলিশ অফিসার আমার হাতে একটি খাম দিয়ে বলল, স্যার পাঠালেন এটা? আমি তার দিকে একটা বিরহের হাসি দিয়ে বললাম, আচ্ছা আপনি যান। সে চলে গেল। দরজা লাগিয়ে চিরকুটটা খুলতে খুলতে মনে মনে বলতে লাগলাম, ইমরান ভাই এমন কিছু লিখিস না যেন দেখি শখ খাই। সোফায় বসে চিরকুটটা খুললাম। লাল কালি দিয়ে লেখা দেখে আসলেই শখ খেলাম। চিরকুটটা পড়ে কপালে হাত দিতেই চিঠিটা হাত থেকে পড়ে গেল। মাথাটা ছিমুতে লাগলো লেখাটা পড়ে। আবার আমি কিছু পাবো আশা করিনি, কারণ লেখাটা ছিল একদম আনএক্সপেক্টেড। সেখানে লাল কালি দিয়ে লেখা, বেঁচে থাকার অধিকার কেউ নিজে থেকে আদায় করে না, সেটা উপরওয়ালার ইচ্ছা, কিন্তু মৃত্যুর অধিকারটা যে কারো কাছেই থাকে। প্রে ফর ইউ। হ্যাপি থাকুন মিস্টার অ্যাক্টর। আশা করি নিজের জার্নিতে ভালো অ্যাক্টিং করার সুযোগ পাবেন। হ্যাপি জার্নি টু ডার্ক ওয়ার্ল্ড, ব্ল্যাকনেস হান্টার। ইন্সপেক্টরকে কল করে জানিয়ে দিলাম কাটাছেঁড়া করার দরকার নেই, লাশ ফ্যামিলিকে দিয়ে দিতে। সকাল 10টা বাজে। ঘুম ভাঙলো আমার। রাতে ওই ব্ল্যাকনেস হান্টারের চিন্তায় ঘুমোতে পারিনি ঠিক মতো। 5টা বাজতেই চোখ লেগে এসেছিল, তাই ঘুমিয়ে পড়ি সোফাতেই। ল্যাপটপটা এখনো চালুই আছে, অফ করে রেখে দিলাম সেটা।
রাতে অনেক খোঁজাখুঁজির পরেও ব্ল্যাকনেস হান্টারের কোনো চিহ্ন পেলাম না সোশ্যাল মিডিয়ায়। তাহলে এর মানে কি দাঁড়ায়? সে কি এই আইডি দুটো হ্যাক করেনি, সমস্ত ডেটা ট্রান্সফার করেনি? তাহলে কি করলো? ব্ল্যাকনেস হান্টার দুটো মৃত্যুর সাথে জড়িত। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম স্ক্রিনে কয়েকটা মিসড কলের চিহ্ন। সোয়াইপ করে দেখলাম অফিসের বস ইকবাল সাহেব কল করেছে। ব্যাক করলাম না, সামান্য নাস্তা করে 1 কাপ চা বানিয়ে ছাদে চলে গেলাম মাথাটা ফ্রেশ করার জন্য। ছাদের দেয়ালে বসে আছি, পাশের চায়ের কাপে মাঝে মাঝে চুমুক দিচ্ছে। ইচ্ছে হলো আবিরকে কল করার। নাম্বার বের করলাম কল করার জন্য, কিন্তু তখনই মনে হলো আবির মনে হয় এক্সামে আছে এখন, তাই আর কল দিলাম না। মোবাইলটা রেখে এবার আমি ভাবতে লাগলাম সারাদিনের ঘটনাগুলো। ঠান্ডা মাথায় আরো একবার ব্যাপারগুলো ভেবে দেখাটা মন্দ হয় না। আমি আবার ভাবতে লাগলাম কালকের ঘটনাগুলো। সকালে শহরের বড় বিজনেসম্যান আতিকুর রহমান খুন, অ্যাকচুয়ালি সুইসাইড। তার ঘরে পাওয়া তার মোবাইলের ইনস্টাগ্রামে একটি ফার্সি ভাষায় লেখা পোস্ট, যেখানে একজনের আনএক্সপেক্টেড লেখাটা কার সেটা বোঝা বড়ই দায়। আতিক সাহেবের ফেসবুক আইডি আর আমার ফেসবুক আইডিও হ্যাক। মুহূর্তের মাঝেই হ্যাক হলো অল ডাটা ট্রান্সফার। তার খানিক বাদেই আরো একটা খুন, সুইসাইড। অভিনেতা ইমরান আজাদ হাতের রক কেটে মরণ হয়েছে। তার সাথে লিখে রাখা একটি সুইসাইড নোট, তাতেও ব্ল্যাকনেস হান্টারের কথা উল্লেখ। এরপর রাতে অনেক কিছুতেই খুঁজলাম, বাট ফেল। কিন্তু এরা দুজনকে চিনতো আগে থেকে? না, মনে হয় না, কারণ ইমরান আজাদ অভিনেতা আর আতিকুর রহমান বিজনেসম্যান। খোঁজ নিয়ে দেখতে হবে এদের মাঝে আদৌ সম্পর্ক ছিল কিনা। ভাবতে ভাবতে আবার চায়ের কাপে চুমুক দিয়ে কাপটা খালি করে দিলাম। আবার ভাবতে লাগলাম, না কিসব ভাবছি আমি। আইডিগুলো কে হ্যাক করছে, ডাটা ট্রান্সফার করলো কে? ভেবে পাচ্ছি না এই প্রশ্নগুলোর উত্তর। অনেক ভেবে এই চিন্তা বাদ দিয়ে আবার ব্ল্যাকনেস হান্টারের দুটো লেখা দেখতে লাগলাম। যদিও খুন হওয়া এই দুজনের মাঝে কোনো মিল নেই, কিন্তু একটা জায়গায় খুব মিল, আর সেটা হলো দুজনের পেছনেই ব্ল্যাকনেস হান্টার। প্রথম স্ট্যাটাসটা দেখলাম, তাতে লেখা, মৃত্যু তো একদিন হবেই, ভয় কেন? যেটা নির্ধারিত আছে সেটা বদলানো পসিবল না। প্রথম টার্গেটটা না হয় আপনি হলেন। আপনাকে দিয়ে স্টার্ট করি। বাই দ্য ওয়ে, আপনার অপেক্ষায় থাকবো। হ্যাপি জার্নি টু ডার্ক ওয়ার্ল্ড। এবার দ্বিতীয় সুইসাইড নোট হাতে নিয়ে দেখতে লাগলাম, যা লিখেছিল ইমরান আজাদ। ঠিক তার মৃত্যুর আগে সেটাই লেখা আছে, বেঁচে থাকার অধিকার কেউ নিজে থেকে আদায় করে না, সেটা উপরওয়ালার ইচ্ছা। কিন্তু মৃত্যুর অধিকার যে কারো কাছে থাকে। প্রে ফর ইউ। হ্যাপি থাকুন মিস্টার অ্যাক্টর। আশা করি নিজের জার্নিতে ভালো অ্যাক্টিং করার সুযোগ পাবেন। হ্যাপি জার্নি টু ডার্ক ওয়ার্ল্ড। প্রথম টার্গেট আতিকুর রহমান, কিন্তু ইমরান আজাদের লেখায় কোনো টার্গেটের কথা লেখা নেই। এখানে সে বলছে মৃত্যুর অধিকার সবার কাছে আছে, মানে যে কেউই কাউকে মারতে পারে। ভুল ধারণা এটা। আল্লাহর হুকুম না হলে কিছুই সম্ভব না। দুজন এটা মৃত্যুর কিছুক্ষণ আগেই লিখেছে, একজন ইনস্টাগ্রামে, অপরজন সুইসাইড নোটে। দুটো লেখায় মিল পেলাম না কোনো। ওয়েট, কিছু একটা মাথায় আসলো। আবার ভাবলাম এটা কি আসলেই সত্যি? আমি কি ঠিক দেখছি? ও মাই গড, আজ রাতে সব কিছু জানতে হবে। যা ভাবছি তা সত্যি না তো? ছাদ থেকে নেমে এসে ব্লু ব্লেজারটা গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম ইমরান আজাদের বাসার দিকে। বাইক থেকে নেমে বিলটা পে করে বাসার ভেতরে প্রবেশ করলাম। অনেক লোক জড়সড় হয়ে আছে, সবার চোখে অশ্রু। কেউ হয়তো এটা মানতে পারেনি যে সে সুইসাইড করবে। বিরাটাকার বাসায় আজ ইমরান আজাদের ফ্যামিলির মুখে কান্না নিয়ে তার চলে যাওয়ার দিকে চেয়ে রয়েছে। লাশ এতক্ষণে দাফন করা শেষ। আমি দাঁড়িয়ে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলাম। শোকটা তো আমারও, কারণ পছন্দের অভিনেতা আমার। হঠাৎ এভাবে সুইসাইড করলে যে কারো সামলে নেওয়াটা কঠিন। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে বাস্তবে ফিরলাম। পাশে তাকিয়ে দেখলাম একজন বয়স্ক লোক। আমায় তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি বাবা? আমি আমতা করে বললাম, চাচা, আমি আসলে আইনের লোক। আপনি কে? লোকটা চোখের জল হাত দিয়ে মুছে বলল, আমি এই বাসায় কাজ করি, চাকর এখানকার। কিন্তু আজাদ বাবু আমাকে খুব মানতেন, শ্রদ্ধা করতেন। এই যে পরিবার বর্গ দেখছ, এরা শুধু খানিকের জন্য।
সম্পত্তি ভাগাভাগি হয়ে গেলেই এরা আর থাকবে না, পরে থাকবো শুধু আমি। আমি লোকটার কথা শুনে বাসার কান্নাকাটি করা মানুষগুলোকে খুঁটিয়ে দেখতে লাগলাম। আসলে কারো কান্না সত্যিকারের মনে হচ্ছে না, সবাই অভিনয় করছে। সম্পত্তির লোভে এদের মাঝে কেউ এমন করলো না তো? এদের মাঝে কি কেউ ব্ল্যাকনেস হান্টার? কিন্তু ইমরান আজাদের সাথে তো আতিকুর রহমানের সম্পর্ক ছিলই না, এটা আমি আসার সময় লোকজনের কাছে জেনেছে। তো দুজনের পেছনে তো এক খুনি, আর সেটা ব্ল্যাকনেস হান্টার। এদের কেউ হবে কিনা সন্দেহ আছে যথেষ্ট। আমার চুপ থাকা দেখে বয়স্ক লোকটা বলে উঠল, কি বাবা, কিছু বলছো না যে? না মানে চাচা, আমি একটা জিনিস চাইবো, দিতে পারবেন? বলো বাবা, দেখি কি চাও। আপনি কি আমাকে ইমরান আজাদের মোবাইল অথবা ল্যাপটপ থাকলে এনে দিতে পারবেন? আমাদের খুব কাজে লাগবে। লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, না, আমি যদি এখন ওগুলা নিয়ে আসি তাহলে বাসার সবাই আমায় চোর বলবে। আমি ওনার কাঁধে হাত রেখে বললাম, না চাচা, কিছু হবে না, আমি আছি, আপনি নিয়ে আসুন। লোকটা চলে গেল ল্যাপটপ আর মোবাইল আনতে। আমাকে শিওর হওয়ার জন্য প্রিয় অভিনেতার মোবাইল ল্যাপটপ চেক করতেই হবে। একটি ব্যাগ হাতে নিয়ে আসছে সেই চাচা, কিন্তু হঠাৎ একজন তাকে ধরে ফেলল। চাচার হাত থেকে ব্যাগটা হাতে নিয়ে বলল, মালিকও মারা গেছে আর তুমি তার জিনিস নিয়ে ভাগছো? এত সহজ তোমার? কথাটা বলেই সে চাচাকে এক ধাক্কা দিল লোকটা। চাচা ডিরেক্ট আমার কাঁধে এসে ভর দিয়ে কোনো রকম দাঁড়ালো। আমি সেই লোকটির কাছে গিয়ে বললাম, ব্যাগটা দিন। তো আমাকে সরে সে বলে উঠল, আপনি কে? যান এখান থেকে, দেখছেন না আমাদের ফ্যামিলিতে এখন কি চলছে? আমি আমার পকেট থেকে কার্ড বের করে তার সামনে ধরলাম। লোকটার চোখ জোড়া বড় করে ফেললো। আমি তার হাত থেকে ব্যাগটা নিয়ে সবার উদ্দেশ্যে বললাম, আমার পারমিশন ছাড়া আপনারা কেউ এই বাসা থেকে বের হবেন না। সম্পত্তির ভাগাভাগি আপনাদের ব্যাপার, কিন্তু কেস যতক্ষণ সলভ না হচ্ছে কেউ যাবেন না। আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কঠোর কণ্ঠে বলল, ফ্যামিলি আজাদ তো সুইসাইড করেছি, তার জন্য আমরা কেন ওইখান থেকে চলে যেতে পারবো না? আমাদের নিজেদের ফ্যামিলি আছে। ফ্যামিলি আছে দেখেই এখানে এসেছেন সম্পত্তির লোভে? কি ভেবেছেন কিছু জানি না? আপনি আজাদ সাহেবের কি হন? আমি তার বোনের হাজবেন্ড। বাহ, বোনের হাজবেন্ড হয়ে সম্পত্তির ভাগ বসাতে এসেছেন? নিজের শালার লজ্জা থাকা উচিত। সে আর কিছুই বলল না। আমি আবার সবার উদ্দেশ্যে কড়া গলায় বলে দিলাম, কেউ যেন না পালায়। চাচার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে আমি বের হয়ে যেতে লাগলাম। পেছনে কিছু ফিসফিসানি শুনতে পেয়ে আবার পেছনে ঘুরলাম। মোবাইলটা বের করে একটা ফটো নিয়ে সবার উদ্দেশ্যে বললাম, ভবিষ্যতের বন্ধু। এই বলে হো হো করে এক গাধা হাসি হেসে বেরিয়ে পড়লাম। রিক্সা করে যাচ্ছিলাম মৃত আতিক সাহেবের বাসার দিকে। পরিস্থিতি কেমন তা দেখার জন্য রিক্সা চালক হঠাৎ বলল, মামা, মিজান সাহেবের বাড়িতে যাইবেন কেন? আমি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলাম, তিনি যে মারা গেছেন এই কারণে সেখানে এক গোয়েন্দা বারবার এসে আমায় খুঁজছে, তাই যাচ্ছি মামা। পুরাই মিথ্যা বললাম। এবার রিক্সা চালকের কথা শুনে একটু অবাক হলাম। অবাক হওয়ারই কথা, কথা আছে না, যেমন করবে তেমনই পাবে। রিক্সা চালক বলল, তো মামা, আপনি কি খুন করেছেন নাকি? যদি তাই হয় তাইলে নাইমা যান এখনই। এই বলে রিক্সা থামিয়ে দিল সে। আমি বললাম, আরে না না, আমি কেন খুন করতে যাব, তুমি চালাও, আমি বলছি। সে আবার রিক্সা চালাতে লাগলো। আমি বলতে লাগলাম, ওই যে কথায় আছে না, গোয়েন্দাদের কাজই হচ্ছে খালি সন্দেহ করা। আমাকেও সন্দেহ করেছে। কথাটা বলে মনে মনে হাসতে লাগলাম। রিক্সা চালক এবার বলল, হ মামা, ঠিকই কইছেন, গোয়েন্দাদের লজ্জা আছে না নাই কে জানে। যারে সন্দেহ করে তার বাড়িতে বারবার যায়। কোনো ফকিরও এমন করে বাইতে যায় না। আমি এই কথা শুনে মনে মনে রাগ হয়ে বললাম, মিথ্যাবাদীদের ন্যায় বিচার। কেন বলছিলাম মিথ্যা কথা? মিথ্যা বলছি দেখেই এখন রিক্সাওয়ালা আমাকে বেলাজ বানিয়ে দিল। ছি রাফিক, ছি। আমি একগাল হেসে বললাম, হ্যাঁ ঠিকই বলেছ, গোয়েন্দাদের কাজে এটা, খালি হুড়োহুড়ি আর সন্দেহ করা। হ মামুর বেটা। কি বললে? সরি মামা। সরি মানে? তুমি এবার বেশি বলছো। মুখ অফ রাখো আর চালাতে মনোযোগী হও। ওকে মামা। রিক্সা চালকের কথায় এখনো হাসি পাচ্ছে আমার। হঠাৎ মোবাইল বাজতে লাগলো।
কোনো মতে পকেট হতে মোবাইল বের করে স্ক্রিনে তাকিয়ে দেখলাম আবির কল করেছে। রিসিভ করতেই সে বলল যে ওই কোথায় তুই? এখানে থাকার আছি। কেন? একরাশ বিরক্তি নিয়ে বললাম। একজন এয়ারপোর্টে এসে পৌঁছেছে, তোকে রিসিভ করে কয়েকদিন নিজের বাসায় রাখতে পারবি? ভাই কি শুরু করলি? আমি কত বড় ভেজালে আছি, আর তুই কারে না কারে পাঠাইছিস? ধুর। আরে জানা, তাকে রিসিভ করে আমায় কল দিস। আচ্ছা ওকে, এখন আর কি করার। রিক্সা থামিয়ে চালককে 20 টাকা হাতে দিলাম। সে টাকাটা হাতে নিয়ে বলল, মামা আর 10টা টাকা বেশি দেন। কেন বেশি দিব? রেল ভাড়াই তো দিলাম। সে আর কিছু বলল না, রিক্সায় উঠে বসলো। আমি নিজের পকেট থেকে একটা 50 টাকা নোট বের করে তাকে বললাম, 20 টাকাটা দাও দেখি। সে দিয়ে দিল। তারপর আমি 50 টাকাটা তার হাতে দিয়ে বললাম, নাও এবার খুশি? সে হাসলো। আমি চলে আসলাম এই পাশে, কি মনে করে আবার ঘুরে তার কাছে গিয়ে বললাম, গোয়েন্দারা বেলাজ হয় না বাছা। মনে রেখো, তাদের জন্যই অনেক আসামির ন্যায় বিচার হচ্ছে। সে হা হয়ে তাকিয়ে রইল আমার দিকে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে, কেউ আসছে না। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল। গলার ভয়েসটা পরিচিত মনে হলো। আমি পেছনে ফিরে তাকাতেই দেখলাম আবির হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে ব্ল্যাক সানগ্লাস। আমি প্রচুর শক খেলাম। মনে হচ্ছে ভাঙা ঘুমে স্বপ্ন দেখছে, কিন্তু এই বান্দা এখানে কেন? কাছে এসে আবির আমার সাথে কোদাকুদি করলো। আমি বলে উঠলাম, কিরে হারামি তুই? আমি চলে আসতাম তোর কাছে। তা বুঝলাম, কিন্তু আগে বলবি না? আরে বলার কি আছে, সারপ্রাইজ দিলাম। তোর সারপ্রাইজের উপরে প্রথমে আগুন ধরাই, তারপর সেই আগুন পানি দিয়ে নিভাই, তারপর সেই ছাইগুলো উড়াই। কার আচ্ছা চল বাসায় নিয়ে যা। বাসায় যাবি? তোর আর কার? এক্সট্রা পে করতে হবে, কোথায় থাকতে দিব না। আরে কিপটুস, চল তো। আবির সহ বাসায় চলে আসলাম। আতিকুর রহমানের বাসায় আর গেলাম না, ভেবেছি বিকেলে যাব। দুপুরের খাওয়াটা সেরে নিলাম আমি আর আবির। খাওয়া শেষে গল্প করছি, এমন সময় কল করলো ওসি হুমায়ুন কবির। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠ শোনা গেল। কাহিনী হয়ে গেছে রাফিক। সে বলতে লাগলো, কি হয়েছে? আজ কিছুক্ষণ আগেই কিভাবে যেন আতিকুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। আমি দাঁড়িয়ে গেলাম, যেন কথাটা বিশ্বাস করতে পারলাম না। উত্তেজনার স্বরে বললাম, হোয়াট? কি বলছেন? কিভাবে? জানি না, তার পাসওয়ার্ড কেউ জানতো না। হঠাৎ আজ তার ছেলে ব্যাংকে যাওয়ার পর জানতে পারে সব ক্যাশ অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। 50 কোটি টাকা ছিল অ্যাকাউন্টে, বিজনেস ডিল ছিল সব শেষ। আচ্ছা, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কিছু জানেন? হ্যাঁ, দাঁড়াও শুনে নিন। ওকে ফার্স্ট। হ্যাঁ রাফিক শোনো। বলুন, অ্যাকাউন্টের নাম কি? নামটা বড়ই আজব, বুঝলে? কি নাম বলবেন তো? নামটা হলো ব্ল্যাকনেস হান্টার। বলবেন? কি বলছেন এইসব? ঠিকই বলছি, এই নামটাই শো করছে ট্রান্সফার অ্যাকাউন্টে। আচ্ছা রাখি। হ্যালো। কল কেটে দিলাম। আবির কাঁধে হাত দিয়ে বলল, বন্ধু কেসটা কি বলতো? আমি তার দিকে তাকিয়ে সবকিছুই বললাম। আবির সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে রইল। আমি তার কিরমিরিয়ে বললাম, এই ব্ল্যাকনেস হান্টারকে যদি হাতে পাই তাহলে ছাড়বো না আমি। শান্ত হ বন্ধু, দেখ ব্ল্যাকনেস হান্টার খুব চালাক, তার সাথে তুই এইভাবে পেরে উঠবি না। সে এখনো এটা বুঝতে পারেনি তুই যে ওর পিছনে লেগেছিস। সেটাও একটা কথা। আচ্ছা দাঁড়া, আমি ইমরান আজাদের অ্যাকাউন্টগুলো একটু চেক করি। মোবাইল, ল্যাপটপ সব জায়গায় চেক করলাম, কোথাও কিছু পেলাম না। মেসেঞ্জারের মেসেজ চেক করেও কিছু তথ্য পেলাম না। এই হান্টার একটা করে খুন করছে আর একটা করে সিগন্যাল দিচ্ছে। আমি এবার ইমরান আজাদের মোবাইল, ল্যাপটপ রেখে দিলাম। আমি নরম গলায় বলল, কিছু পেলি? না রে, কিছুই পেলাম না, কিন্তু একটা বিষয়ে অনেকটা সন্দেহ হচ্ছে। আমি শিওর না। কোন বিষয়? কথাটা বলতে যাব এমন সময় কেউ আবার কল করলো। তাকিয়ে দেখলাম আননোন নাম্বার। আননোন নাম্বার মানেই আমার জন্য বিপদ সংকেত। কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে এক মেইলি কণ্ঠে বলে উঠল, কোথায় আপনি? গলাটা কিছুটা পরিচিত মনে হলো। আমি এবার তাকে উল্টো প্রশ্ন করলাম, আপনি কে? আমি জেনিফার। ও তুমি, বলো।
দাদুর অ্যাকাউন্টের সব প্রপার্টিকে ট্রান্সফার করে নিয়েছে। মেয়েটা আবার থেমে থেমে বলতে লাগলো, এটা মনে হয় এর স্বভাব, কঠিন মুহূর্তে কথা থেমে যাওয়া। আমি এবার বললাম, তা শুনলাম। কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তা কি জানো? হ্যাঁ, চেক করে দেখলাম কোনো ব্ল্যাকনেস হ্যান্টার নামের অ্যাকাউন্টে, কিন্তু ওই অ্যাকাউন্টটায় ঢুকতে পারছি না। খবরদার ওই অ্যাকাউন্টে ঢোকার চেষ্টাও করো না, খুব ডেঞ্জারাস সে। আর শোনো, তুমি আমার নাম্বার পেলে কি করে? পুলিশ অফিসারের থেকে নিয়েছি। ও আচ্ছা, তুমি বাসায় থাকো আর ওই অ্যাকাউন্টে প্রবেশ করো না, খুব সাংঘাতিক ওটা। আমরা বিকেলে যাচ্ছে। আমি আচ্ছা, কিন্তু আমরা মানে? একবার আবিরের দিকে তাকালাম, সে নির্বাক হয়ে চেয়ে আছে আমার দিকে। আমি বললাম, ওই একটা ফ্রেন্ড আর কি, গিয়ে ইন্ট্রোডিউস করে দিব। সি ইউ। ওকে মিস্টার ডিয়ার, সি ইউ এগেইন। কে রে কল করেছে? আবির বলল, আরে আতিকুর রহমানের নাতনি, সে খুব গোয়েন্দা লাইকার, গোয়েন্দাগিরি করতে পছন্দ করে, তাই এই কেসে তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়েছি। দেখিস আবার প্রেম প্রীতি পড়িস না যেন। আরে ধুর। আচ্ছা শোন, যেটা বলতে চাইলাম, বল। ডার্ক ওয়েভ আর রিড ওয়েভের ব্যাপারে শুনেছিস কখনো? আবির অবাক হয়ে বলল, এগুলো আবার কি? আরে ইন্টারনেটের গোপন কিছু সাইট, কিন্তু সাধারণভাবে আমরা সেখানে ঢুকতে পারি না বা পারবো না। ঢুকেও কি কাজ? তোকে আমি একদিন বলেছিলাম আমি একজন হ্যাকার, মনে আছে? হ্যাঁ, সেটা চাপাবাড়ি ছিল। আমি ব্ল্যাকনেস হান্টারের লেখা দুটো একত্রে করে আবিরের দিকে ধরে বলতাম, ব্ল্যাকনেস হান্টারের দুটো লেখা শেষে লেখা ছিল হ্যাপি জার্নি টু ডার্ক ওয়েব। যেহেতু সোশ্যাল অ্যাকাউন্ট জড়িত, তাহলে হয়তো এতে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় ডার্ক ওয়েবের। আমার ধারণা যদি সত্য হয়, তাহলে অবশ্যই আমরা ডার্ক সাইট আর ডিপ সাইটে কিছু তথ্য পাবো ব্ল্যাকনেস হান্টারের ব্যাপারে। আর কিছু ক্লু পাওয়া গেলে আমরা তার বাকি খোঁজ খুঁজে নিতে পারবো। তার মানে? উত্তেজনা নিয়ে বললো আবির, তার মানে আমি একজন রিয়েলি হ্যাকার, মানে স্প্যামার। আমরা জার্নি করছি ইন্টারনেটের কালো দুটি অধ্যায়, ডার্ক ওয়েব আর ডিপ ওয়েবে। আজ রাতে আবির চমকে উঠে আমায় জড়িয়ে ধরে গালি দিতে লাগলো আর মারতে লাগলো। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, আরে মারছিস কেন? আবির রাগ দেখিয়ে বলল, তাহলে আমার বন্ধুর ফেসবুক আইডিগুলো কেন ফেরত দিলি না, যেগুলো ডাস্টবিনে গেছে? আমি একটু দূরে এসে বললাম, কারণ ওইগুলো আমি হ্যাক করেছিলাম গাধা। আর তুই এমন গাধা যে পরের বার আর চেষ্টাই করিসনি আইডি লগ ইন করার, কারণ আমি পাসওয়ার্ড চেঞ্জ করিনি, ওভাবেই আছে। কি বললি? এই বলে আবির আমার বিছানা থেকে বালিশ নিয়ে আমায় পেটাতে লাগলো আর আমি দৌড়াতে লাগলাম বাঁচার জন্য। হঠাৎ আবির আমায় বলে উঠলো, এই ওয়েট। কি? আমি বললাম, তার মানে তোর আইডি যেটা হ্যাক হয়েছে সেটার ডাটা তো সব ক্লিয়ার, তার মানে তোর ব্যাংক অ্যাকাউন্টের টাকা? আমি একটু ভরকে গেলাম। আসলেই তো আমার আইডির ডাটাবেসই তো আমার সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল। তার মানে এই ভেবে ফ্লোরে হাঁটু গিরে বসে পড়লাম। আবির এবার বালিশ নিয়ে আমার সজোরে আঘাত করে বলল, তুই আমার চেয়ে বড় গাধা, কারণ ওটা তোর ফেসবুক আইডি ছিল। আমি একটু ভাবলাম, ও শিট, আসলেই তো ওটা তো আমার ফেক আইডি, ওখানে তো কোনো ইম্পর্টেন্ট কিছুই ছিল না। এরপর আমি আবিরকে বললাম, তার মানে এটা আমায় মারবার প্ল্যান তোর? আবির হেসে বলল, হ্যাঁ রে বলত। এভাবে পুরো দুপুর আমরা একসাথে মাস্তি করে কাটালাম। বিকেল হয়ে গেছে, এক রেস্টুরেন্টে বসে আছি আমি আর জেনিফার। আবির গেছে কার্ড থেকে টাকা বের করতে। জেনিফার চুপ করে বসে আছে, মনে হচ্ছে সে খুব চিন্তিত। চেহারার মাঝে হতাশার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি কয়েকবার ডাক দিলাম নাম ধরে, কিন্তু জেনিফারের কোনো হেলদোল নেই। এবার তার চোখের সামনে হাত নাড়তেই চমকে উঠল সে, নিজেকে সাধারণ করে বলল, মিস্টার ডিয়ার। কোনো দুশ্চিন্তা করছো? জেনিফার আমতা আমতা করে বলল, না তো, তেমন কিছু না। কথাগুলো আবার থামা থামা হয়ে গেল তার। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কিছু বিষয় নিয়ে সে চিন্তিত। আবার বললাম, আমার কাছে লুকোনোর চেষ্টা করো না, সব জেনে যাব। কি হয়েছে বলো? এরপর জেনিফার তার মোবাইল ফোন বের করে একটা মেসেজ বের করে আমায় দেখালো। আমি মেসেজটা পড়তে লাগলাম। সেখানে লেখা আছে, জীবনের প্রতি মুহূর্তে, প্রতি ধাপে ধাপে আমি নিজের চাল বিছিয়ে দিতে চাই।
যাকে টার্গেট করব তাকে স্বীকার করবই। আমায় নিয়ে জানতে হলে আমার বিচ্ছে রাখা ফাঁদে পা দিতেই হবে, আর ফাঁদে পা দেওয়া মানে ডার্ক ওয়ার্ল্ডের টিকিট কেটে ফেলা। ও মাই গড! আমি জলদি করে জেনিফারের মোবাইল থেকে সিমটা বের করে টুকরো টুকরো করে দিলাম। জেনিফার এটা দেখে আরো অবাক হলো। মেসেজটা তবু রয়ে গেছে মোবাইলে। আমি এবার সেটার একটা ছবি তুলে নিয়ে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। দামি মোবাইলটা এভাবে তছনছ করে ভেঙে ফেলতে দেখে চোখ কপালে উঠে গেল তার। কাঁদো কাঁদো সরে বলল, আরে আমার সিম ভাঙলেন ভালো কথা, কিন্তু মোবাইলটা কেন ভাঙলেন? আমি এবার তার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসলাম। বেরোতেই আবির সামনে হাজির। জেনিফারকে কাঁদতে দেখে আবির বলে উঠলাম, আয়। এ কি রে, এ কাঁদছে কেন? মেরেছিস নাকি? আমি রাগী গলায় বললাম, মারিনি এখনো, কিন্তু মারতে ইচ্ছে হচ্ছে। কি করলাম আমি? কি করেছো তুমিই বলো? ব্ল্যাকনেস হান্টার তোমার মোবাইলে মেসেজ করলো কিভাবে? তা আমি কি জানি? কাল একটু ওই ব্যাংকের মানি ট্রান্সফার অ্যাকাউন্টে ঘাটাঘাটি করেছি, তারপর রাতে এই মেসেজ আসে, কিন্তু কোনো নাম্বার শো করে না। কোথা থেকে এসেছে? একটুর জন্য বেঁচে গেছো তুমি। ব্ল্যাকনেস হান্টারের সাথে লড়তে গেছিলে। সে কতটা ডেঞ্জারাস জানো না? তোমার দাদুর খুনের জন্য একমাত্র সেই দায়ী। ইমরান আজাদের খুনের জন্যও সে দায়ী। আর তোমার মোবাইলটা যদি থাকতো, তাহলে তুমিও তোমার দাদুর মতো অবস্থায় চলে যেতে। জেনিফার অবাক হয়ে চেয়ে রইল আমার দিকে। কিছুই বুঝতে পারলো না সে। এরপর তাকে সবকিছু খুলে বলতে হবে, শুরু থেকে এই অবধি। জেনিফারের বাসায় আর গেলাম না, গিয়েও লাভ নেই। সব জানা হলো এখানেই। বাসার অবস্থা কিছুটা সাধারণ। মেয়েটাকে একটা নিউ ফোন কিনে দিলাম। সে নিতে না চাইলেও জোর করেই দিলাম। এরপর নিউ সিম কিনে দিয়ে আমার নাম্বারটাও দিয়ে দিলাম। এরপর তাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আর আবির বাসার পথে হাঁটতে লাগলাম। হঠাৎ কার মনে পড়লো আমায় কল দিয়েছে কে যেন। নীরবতা ভেঙে ফোনটা বাজতে লাগলো। আমি স্ক্রিনে তাকাতেই দেখলাম অফিসের বস কল করেছে। সকালে রিসিভ করিনি দেখে হয়তো ক্ষেপে আছে। না, এখন রিসিভ করব না, থাক। মনে মনে এইভাবে রিসিভ করলাম না। আবির এটা দেখে বলল, কিরে, রিসিভ করলি না যারা? না থাক। খানিক বাদে আবার কল আসলো, এবার রিসিভ করছি না। বিরক্ত হয়ে আবির আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে রিসিভ করে আমার কানে ধরিয়ে দিল। অসম্ভব রাগ উঠল শালার উপর। ফোনটা কানে নিয়েই আবিরকে গালি দিয়ে বললাম, তুই শালা বন্ধু না শত্রু, তোর কপালে জুতা পড়ুক। মোবাইলের ভেতর থেকে আওয়াজ আসলো, ফোনটা কেটে গেল। লেট হেলা, এখন কি হবে? কাল তো অফিসে যেতেই হবে, নয়তো এই পাগল বস আসলেই স্যালারি কাটা শুরু করবে। এইসব চিন্তা মনে মনে ভাবতে লাগলাম। পাশ থেকে হঠাৎ আবির কবিতা বলতে লাগলো, কালো আকাশের মাঝে দেখি লক্ষাধিক তারা, আমি বন্ধু বাঁচতে পারি না সিগারেট ছাড়া। সিগারেটে কি আছে যা এত জাদুময়, যেটা না টানলে আমার জীবন লাগে প্যারাময়। পাশে তাকিয়ে দেখি আবির সিগারেটের ধোঁয়া টেনে চলেছে অবিরত। শালা আবার কবে সিগারেট ধরলো? মাঝখানে তো বাতিয়েছিল। আমি বলে উঠলাম আবিরকে, কবি মহাশয়, আবার কবে ধরলেন এই প্যারাসিটামল? নিজের দেহের মাংসগুলা ঝরাইলেন আর ডাবল। আগে তো ছিলেন মোটা তাজা, দেখতে কত সুন্দর হাতি, এখন তো হইছেন পিনিকের ডিব্বা, শুখা কঙ্কালের নাতি। কি কইলি? আবার সিগারেট হাতে নিছিস কেন? আরে ভাই, এমনি চিন্তায়। চিন্তা? তোর কিসের চিন্তা? এক্সাম। শালা সিগারেট ফেলে দে, নয়তো চলে যা। জানিস না আমি সিগারেট পছন্দ করি না। এই বলে হাঁটতে লাগলাম। এই বন্ধু রাফি, এই শোন না। আচ্ছা, এই যে ফেলে দিলাম, যা, আর খাবো না। সত্যি তো? বন্ধু সত্যি। কোথায় তুই আর কোথায় সিগারেট? এই বলে আমার কাঁধে হাত দিল আবির। বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়ে ডিনারটা সেরে নিলাম। রাত 10টা বাজে। আমার ল্যাপটপের সব ডাটা আবিরের ল্যাপটপে ট্রান্সফার করে দিলাম। ডার্ক ওয়েভ আর ডিপ ওয়েভে ঢোকার সাথে সাথেই সব ট্রান্সফার হওয়া শুরু করে। আর ট্রান্সফার হয়ে গেলেই শুরু হয় ব্ল্যাকমেইল, যা মানুষকে মৃত্যু অবধি টেনে নেয়। তাই সমস্ত ডাটা ক্লিয়ার করে ল্যাপটপ রিস্টার্ট করে নিলাম। এরপর ব্রাউজার আর সব ডাউনলোড করলাম। আবির ঘরের বাতি অফ করে দিয়ে আমার পাশে এসে বসল। জীবনের প্রথম এই ডার্ক ওয়েভে প্রবেশ করতে যাচ্ছি, জানি না কি হবে সামনে। ভাঙা ল্যাপটপটা পড়ে আছে টি টেবিলের এক কোনায়। আবি আমার পেটের উপর মাথা রেখে ঘুমোচ্ছে। আমিও ঘুমিয়েছিলাম এতক্ষণ। জানলার পর্দার ফাঁকা অংশ থেকে সূর্যের আলো ঘরে ঢুকে ঘরটাকে আবছা আলোয় রাঙিয়ে দিয়েছে। ঠিক সোফার উপরে আমার মাথাটা আছে।
আর বাকি অংশটুকু নিচে। বুঝতে বাকি রইল না আমরা এভাবেই ঘুমিয়ে পড়েছিলাম দুজনে। কাল রাতের সেই অভিশপ্ত কাহিনীগুলো মনে পড়তেই গাটা ঝাঁকুনি দিয়ে উঠল। হালকাভাবে আবিরকে ডাক দিলাম। আবির উফ করে মাথা তুলল। অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আমরা এই অবস্থানে কেন? আমি গম্ভীর গলায় বললাম, রাতের কাহিনী কি ভুলে গেলি নাকি? ও না, তা কি করে ভুলি? এরপর দুজনেই উঠে একে একে ফ্রেশ হয়ে নিলাম। ঘরের থেকে চেয়ে দেখলাম 9:30 বাজছে। টেবিলে রাখা ভাঙা ল্যাপটপটার দিকে চেয়ে দেখলাম একবার। খুব শখের ছিল সেটা। মায়া ধরে গেছে এক প্রকার। আবির পাশে এসেই ধূপ করে বসে পড়লো। এরপর বলল, কেসটা ছেড়ে দে ভাই। আমি কিছু বললাম না, শুধু চেয়ে রইলাম আবিরের দিকে। এইভাবে তাকাস না, যা ভালো তাই বললাম। দেখলি তো কাল রাতে কি হলো, কতটা ডেঞ্জারাস সে। এবার আমি বললাম, যতই ডেঞ্জারের হোক সে, আমি ছাড়ছি না, ঠিক ধরে ফেলবো। সেখানে যাওয়াটা খুব রিস্ক হবে বন্ধু। রিস্ক না নিলে কিছুই সম্ভব না বন্ধু। বাদে, তারপরে ভাবি। এখন আমায় বেরোতে হবে ভাই, অফিসে গিয়ে দেখা করে আসি। তুই থাক বাসায়। আচ্ছা যা, এমনি কাল রাতে ঘুম হয়নি, আমি একটু ঘুমাতে চাই। এই বলে আবির বেডে গিয়ে শুয়ে পড়লো। আমি শার্ট টাই পরে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে জেনিফারকে কল দিয়ে দেখা কর, ব্যাপারটা তাকে জানানো দরকার। অফিসের মেইন গেট দিয়ে ভেতরে বসের রুমে গিয়ে বললাম, মে আই কামিং বস? শিওর, প্লিজ কামিং মিস্টার ফাঁকিবাজ। আমি দাঁত কিরমিরিয়ে মনে মনে বললাম, পরিস্থিতি খুব খারাপ, এটা তুই বুঝলে ফাঁকিবাজ হইতি কেমনে? তিনি আমার দিকে না তাকিয়ে বললেন, বসে পড়ো। আমি বসলাম। সব এখন বলো, সমস্যা কি? সমস্যা বললে গগনে উঠে যাবেন স্যার। আর কি বলি, বয়স তো কম হলো না। কি বললে? না স্যার, বললাম যে খুব সমস্যায় আছে। আমার কিছু লোক মারা গেছে, তাই একটু সমস্যায় আছে। তিনি একটু নড়ে চড়ে উঠে বললেন, মানুষ মারা গেছে, তুমি আমাকে বলবে না আগে? ও মাই গড, আমি তোমাকে কি বাধা করতাম? আমার মুখে এই কথা শুনে অনেকটা ইমোশনাল হয়ে কথাগুলো বললেন, মিস্টার ইকবালুর রহিম। আমিও একটু চোখ কষলিয়ে তার সাথে সায় দিয়ে বললাম, আসলে স্যার, আমার জন্য খুব জরুরি ছিল তারা, তাই আসতে পারিনি স্যার। আমি জানি আমার চাকরি যাবে। পরের কথাটা বলতে যাব সাথে সাথে বলে উঠল সে, আরে কি আজব, চাকরি যাবে কেন? চাকরি থাকবে। ধন্যবাদ স্যার, কিন্তু স্যালারি তো যাবে। কেটে নিন স্যার, পর্যাপ্ত, আমি মাইন্ড করব না। বাহ। আরে না, চাকরি যাবে না, স্যালারিও কাটবে না। তোমার কি ছুটি লাগবে? এ দেখি মেঘনা চাইতেই বাড়ি গিয়া। আমি একটু কান্না কান্না ভাব নিয়ে বললাম, স্যার লাগবে তো, কিন্তু আমি জানি ছুটি পাবো না। ধুর, তুমি যতদিন শখ কাটিয়ে না ওঠো ততদিন ছুটি করতে লাগে, নিও নাও। আমি মুখের বেহাল অবস্থা কাহিল করে স্যারের হাত ধরে বললাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না স্যার। লাগবে না রাফিক, তুমি ফ্যামিলি ম্যানেজ করো। আচ্ছা স্যার, উঠি তাহলে। হ্যাঁ যাও, আর শোনো, ব্যস্ততা কাটিয়ে শীঘ্রই ব্যাক করবে কাজে। আমার আবার দেশের বাইরে যেতে হবে। ওয়াই স্যার? আছে কিছু কাজ। ওকে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসের সাথে আলাপ শেষ করে অফিস থেকে বের হয়ে গলায় বাঁধা ফাঁসির দড়ি, না মানে টাইটা লুজ করে নিলাম। দম বন্ধ হয়ে আসছিল, তাই টাইটা লুজ করে নিয়ে সামনে তাকাতেই দেখি জেনিফার দাঁড়িয়ে আছে। আমি বললাম, কোথায় আসতে? আর এই মেয়ে আসলো আমার অফিসের সামনে। এক ধাপ বেশি বোঝে। যাই হোক, তার কাছে গিয়ে দাঁড়াতেই জেনিফার বলল, গুড মর্নিং। মুখ কুচকিয়ে বললাম আমি, ব্যাড মর্নিং। ব্যাড কেন? কাহিনী অনেক দূর অব্দি গড়িয়েছে জেনিফার। মানে? দাঁড়িয়ে শুনবে নাকি বসবে? ও হ্যাঁ। রেস্টুরেন্টে গিয়ে বসলাম আমরা। এবার আমি এক লম্বা নিঃশ্বাস নিয়ে জেরে বলতে লাগলাম, কাল রাতে ঘটা ঘটনা। রাত 11টা নাগাদ আমি আর আমার বন্ধু আবির ল্যাপটপ নিয়ে বসি ব্ল্যাকনেস হান্টারের খোঁজ বের করতে। প্রবেশ করতে হবে ইন্টারনেটের গোপন সাইট ডার্ক ওয়েব আর ডিপ ওয়েবে। টর ব্রাউজার ওপেন করেই প্রথমে ডিপ ওয়েবে প্রবেশ করলাম। সেখানে ঢুকতেই ল্যাপটপের পুরো স্ক্রিন কালো হয়ে গেল। প্রথমেই ভাবলাম ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। পাওয়ার বাটনে চাপ দিতে যাব, এমন সময় ল্যাপটপে লেখা উঠল, ওয়েলকাম টু ডিপিসি, প্লিজ লগ ইন অর সাইন আপ ইউর ডিপি।
সাইন আপ করতে বলা হলো। আমি একটা ফেক আইডি ওপেন করে নিলাম। এরপর অনেক পোস্ট আসলো সামনে। ভালো করে চেক করে পোস্টগুলো দেখে আমি আর আবির কঠিনভাবে অবাক হয়ে গেলাম। জেনিফার এবার বলল, অবাক কেন? কারণ পোস্টগুলো কোনো সাধারণ পোস্ট ছিল না। এক এক পোস্ট হলো আজকে কাকে খুন করলো, কে কাকে হ্যাক করে কি করলো, কিভাবে কেউ আজ কাকে ধর্ষণ করলো, সেই ভিডিওগুলো এবং বিবরণ সহ সেখানে পোস্ট করা। একটা একটা ভিডিও দেখে আমরা অনেকটা ভয় পেয়ে গেলাম। অনেক নির্মম ছিল সেগুলো। এভাবে আরো অনেক সময় কেটে গেল। এরপর স্ক্রিনে একসময় লেখা আসলো, গো টু ডার্ক সাইট। এবার আমি আর আবির কিছুক্ষণ ভেবে ডার্ক সাইটে প্রবেশ করলাম ব্রাউজ করে। ফাইটার সাইটে প্রবেশ করেছেন বেশ, কিন্তু আপনাদের ডাটা ট্রান্সফার হয়নি? আরে ল্যাপটপে কোনো ডাটা ছিল না, ডাটা আগে ট্রান্সফার করে দিয়েছি আবিরের কাছে। ও, তারপর কি হলো? ডার্ক সাইটে প্রবেশ করার পর তেমন কোনো কিছু দেখা পেলাম না, কিন্তু কিন্তু কি? কিছুক্ষণের মাঝেই হঠাৎ স্ক্রিনের অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা ছবি। সেখানে দুজন ছেলেকে দেখা যাচ্ছিল। জেনিফার অবাক হয়ে বলল, ছবি? কাদের ছবি? আমি ঘন নিঃশ্বাস ফেলে বললাম, আর কারণ নয়, আমার আর আবিরের ছবি ছিল। হোয়াট? এটা কিভাবে সম্ভব? ল্যাপটপে যদি কোনো ডাটা না থাকে তাহলে আপনাদের ছবি কি করে সেখানে দেখা যাবে? শুধু ছবিই নয়, আমাদের অল ডাটাবেস সহ দেখা গেছে। আমরা কোথায় থাকি, কোন ভার্সিটিতে পড়ি, কি করি, সমস্ত কিছু সেখানে তুলে ধরা হচ্ছে। আমার এই কথা শুনে জেনিফার যেন আকাশ থেকে পড়লো, এতটাই অবাক হলো সে। বলে উঠল, এটা কিভাবে পসিবল? আর আচ্ছা, এরপর কি হলো? কিভাবে সম্ভব সেটা শেষে বলছে। তারপর কি হলো শোনো। আমি আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলাম, এই সমস্ত কিছু আমাদের দেখানো হলো। তারপর আমি আর আবির রীতিমতো অবাক হলাম, আর সাথে ভয় পেয়ে গেলাম। অবশ্য অবাক হওয়ারই ব্যাপার। আবির আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এমন সময় তার মুখে হাত দিয়ে কিছু বলতে বাধা করলাম আমি। কারণ তখন ল্যাপটপ পুরোটাই তাদের কন্ট্রোলে ছিল। কোনো কথা বললে সেটাও রেকর্ড হয়ে তাদের কাছে চলে যেত। এরপর আমাদের ছবি আর ডেটাবেস ধীরে ধীরে মিশে গেল। এরপর আরেকটা লেখা আসলো। সেখানে লেখা আছে, তোমাদের চেহারাগুলো অনেক সুন্দর, কিন্তু আমি পছন্দ করি শুধু কালো। ভাগ্য খারাপ। এই লেখা দেখে আবির আমার দিকে তাকিয়ে রইল। আমিও তার দিক থেকে চোখ ফিরিয়ে স্ক্রিনে চোখ দিয়ে দেখলাম এই লেখাটাও মিশে গেল। এবার কালো স্ক্রিনের ভেতর থেকে আবছাভাবে একটি সাদা লেখা বেরিয়ে আসতে লাগলো। ঝাপসা থেকে ক্লিয়ার হতে হতে বুঝতে পারলাম লেখার মাঝে শব্দ শুধু দুটো। এরপর একসময় লেখাটা ক্লিয়ার হয়ে গেল। লেখাটা দেখে যেন আমার চোখের পাতা আর বন্ধ করতে পারছিলাম না মুহূর্তের জন্য, কারণ তাতে লেখা ছিল বালকান্স হান্টার। এবার জেনিফার চোখ জোড়া বড় করে বলল, তার মানে সেখানে ব্ল্যাকনেস হান্টারের নামই আসলো? হ্যাঁ। কিন্তু তার লোকেশন জানতে পারলেন না? আফসোস। কি বলতে পারিনি। ঠোঁটের কোণে হাসি নিয়ে বললাম, মানে? ফ্ল্যাশব্যাক শেষ হয়নি। জেনিফারের কিছু বলল না, শুধু আগ্রহের চোখে তাকিয়ে রইল। তার নাম আসার পর সেই বড় দুটো শব্দ বলাকার হান্টার্সের নিচে ছোট করে লেখা, আর মিশরের ভবিষ্যৎ রাজা, আর তার নিচে একটা পিরামিডের ছবি। এরপর এটা দেখা শেষ হতেই ল্যাপটপে 5 কাউন্টডাউন শুরু হলো। আমরা বুঝতে পারলাম না কিসের কাউন্টডাউন হচ্ছে। কাউন্টডাউন শূন্যতে আসার সাথে সাথেই ল্যাপটপ খুব জোরে ব্লাস্ট হয়ে গেল, আর আমরা এমন আচমকা ব্লাস্টে নিজেদের কন্ট্রোল করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। সবই শুনলাম, এখন তাহলে আমরা কি করতে পারি? জেনিফারের কথা শুনে কিছুক্ষণ চুপ রইলাম। কথা বলতে যাব এমন সময় মোবাইলের কলটোন বাজতে লাগলো। রিসিভ করলাম। রাফি, হ্যাঁ বলুন ওসি সাহেব। দেশে বিভিন্ন প্রান্তে একইভাবে সুইসাইড হয়েছে আজ রাতে প্রায় 20 থেকে 25টা। অবাক হয়ে বললাম, কি বলছেন? সব সুইসাইড? হ্যাঁ, সব সুইসাইড, কিন্তু সবার সুইসাইড নোটে খালি 2টা শব্দ লেখা। কি শব্দ? ব্ল্যাকনেস হান্টার। আমরা বুঝতে পারছি না কে এই ব্ল্যাকনেস হান্টার। আমি বুঝতে পেরেছি। কি বুঝেছো? আপনি এই কেসটা হ্যান্ডেল করুন আপাতত, আমি পরে বলবো সব। ওকে, সি ইউ। কল রেখে জেনিফারের দিকে তাকালাম। সে হতাশ কণ্ঠে বলছে, কি জানি আর কত কি করবে ব্ল্যাকনেস হান্টার। আমি বিষণ্ণতা কাটিয়ে দাঁড়িয়ে বললাম, তার খেলা অতি শীঘ্রই শেষ হবে। কিভাবে?
কারণ আমরা মিশর যাচ্ছি কাল সন্ধ্যার ফ্লাইটে। এরপর তার সাথে লড়বো এবং জয় নিয়ে দেশে ফিরবো। আমি আমিও যাব তাহলে। জেনিফারের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললাম, ধুর পাগল, তুমি কেন যাবে? আমার যদি মৃত্যুর প্রতিশোধ নিতে। আমি একগাল হেসে বললাম, আমরা তো যাচ্ছি সেই জন্য, তোমার যাওয়ার দরকার নেই। আর এখন তোমার ফ্যামিলিতে যা অবস্থা, না যাওয়াটাই বেটার হবে, বুঝলে? দেখুন মিস্টার ডিয়ার, আমি বলেছি যখন যাব তো যাবই, আর আপনি নিয়ে না গেলেও আমি একাই যাব। আহা, কি বিপদে পড়লাম এই মেয়েকে নিয়ে। একটু ভেবে বললাম, আচ্ছা ওকে, যেও, এখন বাড়ি যাও। আমিও নিজের বাসায় যাই, দুপুর হতে চললো। ওকে, দেখা হচ্ছে কাল। ওকে। দুজনেই চললাম দুপাশে। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করতে লাগলাম। আবির এখনো ঘুমে, ডাকলাম না, যদিও একাই রান্না করতে হচ্ছে, কিন্তু এটা এখন প্রবলেম না। ব্যাচেলার জীবন কাটাতে কাটাতে রান্না করাটাও শিখে গেছি। গতকাল গেল 14 ফেব্রুয়ারি। কত কাপল বের হলো নিজেদের প্রেমিক প্রেমিকা নিয়ে। আমি এগুলো দেখে শুধুই হাসি। নিজের লাইফে কখনোই প্রেম ভালোবাসা জুটলো না, কেউ প্রপোজটাও করলো না। এইসবে তেমন ইন্টারেস্টও নেই আমার। সিঙ্গেল লাইফ ইজ বেটার। এসব ভাবতে ভাবতে ডাল রান্না করা শেষ হয়ে গেল। এবার মাংসগুলো রান্নায় দিয়ে দিলাম। কিছুক্ষণ পর সেখান থেকে মণিমুগ্ধকর সুগন্ধ বের হয়ে নাকের ডগা দিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলো। কি অস্থির সুগন্ধ! কিছুক্ষণ সুখে নিয়ে নিজেকে শিপ মনে হচ্ছে। এভাবেই হাজার ভাবনা নিয়ে রান্নার কাজটা শেষ করে টিভির সামনে গিয়ে বসে টিভিটা অন করে দিলাম। সকল সংবাদ চ্যানেলগুলোই শুধু একটাই নিউজ। বড় বড় সেলিব্রিটিরা হঠাৎই সুইসাইড করে বসেছে, আর সুইসাইড নোটিতে শুধু লিখে রাখছে ব্ল্যাকনেস হান্টার। এখনো জানা যায়নি কি, কে বা কারা এই ব্ল্যাকনেস হান্টার। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল ঝড়। অফ করে দিলাম টিভি। সোফায় হেলান দিয়ে মুচকি হাসলাম। অস্বাভাবিক এই সময় যতটা পারি নিজেকে স্বাভাবিক রাখাটাই শ্রেয়। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে ঘোর ভাঙল। পেছনে তাকিয়ে দেখি আবির চোখ গাল ফুলিয়ে আমার দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, ঘুমটা মনে হয় বেশি হয়ে গেছে তোর। সে গাল বাঁকা করে হেসে বলল, হ্যাঁ রে, ঠিকই বলছিস। তারপর বল, কি অবস্থা? পেছন থেকে সামনে এসে সোফায় বসতে বসতে বলল, এই তো ফাটাফাটি। হুম। আমি একটু ভেবে বললাম, রান্না করেছি আমি, ফ্রেশ হয়ে নে, এরপর দুজনে খেয়ে নেই, যা জলদি। আচ্ছা বস, আমি ফ্রেশ হয়ে নিই। এই বলে আবির উঠে ওয়াশরুমে চলে গেল। লাঞ্চ শেষ করে আমি আবিরকে বললাম, বন্ধু ব্যাগ প্যাক করে নে, আমরা যাচ্ছি। আবির চোখে মুখে বিষয় নিয়ে বলল, কোথায়? মিশর যাচ্ছে ব্ল্যাকনেস হান্টারকে ধরার জন্য। আবির কিছু মুহূর্ত চুপ করে আমার দিকে চেয়ে রইল, এরপর বলল, তাহলে যাচ্ছি। হ্যাঁ বাবা যাচ্ছি। এটা রিস্ক হয়ে যায় না? এক বন্ধু, জীবনে রিস্ক না নিলে কোনো কিছু সম্ভব হয় না। তাই এই রিস্কটাকে আসলে অ্যাডভেঞ্চার ভেবে সামনে এগিয়ে যাওয়াটাই শ্রেয়। আর তুই না যেতে চাইলেও সমস্যা নেই, আমি তো একাই যাচ্ছি। আবির এবার কিছুক্ষণ নীরব হয়ে রইল। আমি বুঝতে পারলাম সে যেতে চাচ্ছে। ওকে, আমি একাই যাচ্ছি, সাথে জেনিফার। এবার আবির লাফ দিয়ে উঠে বলল, কি বন্ধু, কি জেনিফার যাচ্ছে আমাদের সাথে? আমাদের সাথে না, আমার সাথে। বন্ধু, তাহলে আমিও যাব। আমি হাতটা ছাড়িয়ে বললাম, তুই হঠাৎ জেনিফারের নাম শুনে লাফিয়ে উঠলি কেন? ঠিক বুঝলাম না। ও তুই বুঝবি না। আমি মাথা চুলকিয়ে বললাম, এই এটা কিন্তু ঠিক না আবির। ঠিক ঠিক পরে, আগে বিশ্বাস রেডি কর। সব রেডি? এত তাড়াতাড়ি? আমি একটু ফাইজলামি করে বললাম, আমার জন্য আগেই ফ্লাইট কনফার্ম করে রাখা হয়েছে। কিভাবে? আমি এবার পানির গ্লাসে চুমুক দিয়ে বলতে লাগলাম, বাসায় ফেরার পথে। হ্যাঁ রফিক, বলো। ওসি সাহেব, আমি বুঝে গেছি ব্ল্যাকনেস হান্টার কোথায় আছে। কি বলছো? কোথায় আছে? সে মিশরে আছে, আর তাকে ধরতে হলে আমাদের মিশরে যেতে হবে। হোয়াট, কি বলছো? হ্যাঁ, এটাই সত্যি। আপনি এক কাজ করুন, ভিসা পাসপোর্ট রেডি করুন, 3টা টিকিট করবেন। আমরা কাল সন্ধ্যায় রওনা হব। তুমি শিওর তো? 100%। ওকে। আচ্ছা বুঝলাম, তাহলে এবার জার্নি হবে মিশনে। ইয়েস। আমি একটু হেসে বললাম,
এটা জানি নয় বৎস, এটা আসো অ্যাডভেঞ্চার, যার প্রতি কদমে থাকে বিপদ। আচ্ছা হলো একই। এখন ব্যাগ প্যাক কর, কাল যেতে হবে কিন্তু। পরদিন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ওসি হুমায়ুন কবির আমার হাতে ভিসা পাসপোর্ট দিয়ে বেস্ট অফ লাক বলে চলে গেল। চেকিং চলছে, আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আমার সিরিয়াল। কাঁধের ব্যাগটা নিয়ে একটু টেনশনে আছি। আমার সিরিয়াল আসতেই নিজের কাঁধের ব্যাগটা আবিরকে ক্যাশ দিয়ে দিলাম। আমার চেক করা শেষে আমি ভেতরে আসতেই আবির আমার ব্যাগটা আমাকে ক্যাচ করলো। আমি বুড়ো আঙুল দেখালাম আবিরকে। এটা দেখে একজন গার্ড আমাদের দিকে তাকিয়ে রইল। আমি ভাবলাম ধরা খেয়ে গেছে, কিন্তু কিছুই বললো না সে। তিনজনই প্রবেশ করলাম রানওয়েতে। বিমান দাঁড়িয়ে আছে বাংলাদেশ এয়ারলাইন। জেনিফার আমায় প্রশ্ন করলো, ব্যাগ ফিকাফিকি করতেছিলেন কেন তখন? কি ছিল তাতে? আমি ব্যাগের চেন খুলে নিজের পিস্তল বের করে দেখিয়ে হাসলাম। জেনিফার হা হয়ে রইল। সামনের এক সিট আর পিছনের 2 সিট। আমি সামনের একটা সিট নিয়ে বসলাম, আর আবির জেনিফার পিছনের 2 সিটে একসাথে বসলো। আমার পাশের সিটটা ফাঁকা রয়ে গেল। কিছুক্ষণ পর সেখানে এক মধ্যবয়স্ক লোক এসে বসলো। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। আবির আর জেনিফারের দিকে তাকিয়ে দেখলাম তারা দুজন গভীর গল্পে আচ্ছন্ন। আমি মুচকি হেসে আবার ঠিক হয়ে সিট বেল্ট বেঁধে নিলাম। বিমান রওনা দিল মিশরের উদ্দেশ্যে। সাউন্ড বক্সে বলে দেওয়া হলো, প্রে ফর অল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে মেঘেদের খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।